This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলা স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে দীপের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। দীপ, আবারও এসআইআর আবহে মৃত্যুর অভিযোগ উঠছে, সেই খবরের দিকে নজর রাখবো। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবার মুর্শিদাবাদের ডোমকলে। নামে গরমিল থাকায় শুনানির নোটিশ এসেছে স্ত্রীর নামে। আতঙ্কের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু স্বামীর। বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক। কৌশিক, স্বাভাবিকভাবে পরিবারের তরফ থেকে কি বলছে জানতে চাইবো। অন্যদিকে রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কি বলছেন? নামে গরমিল ছিল, তাহলে তো কোনো ডকুমেন্ট দিলে এই সমস্যার সমাধান হতো। এতটা আতঙ্ক, এতটা ভয় কিসের? দেখো, একদমই তাই যে এতটা আতঙ্ক কিন্তু মানুষের মনে একটা সৃষ্টি হয়ে রয়েছে এবং যেমনটা ঘটেছে এই ক্ষেত্রে যে রেখা শেখ যিনি রয়েছেন তার নামে একটি মিসম্যাচের জন্য এসআইআর নোটিফিকেশন আসে এবং সেই নোটিশ পেয়ে তিনি ভেরিফিকেশনের জন্য সেখানে পৌঁছায় শুনানি কেন্দ্রে এবং তিনি ডকুমেন্টস জমা দিয়েছিলেন। কিন্তু তার স্বামী যিনি, তিনি কাজের সূত্রে বাইরে ছিলেন, কলকাতাতে ছিলেন, সেই সময় তার সাথে কয়েকদিন যোগাযোগ করা হয়নি। তাদের এতটাই যে দরিদ্র অবস্থা, নিজের কাছে দুইজনের কাছে ফোন নেই এবং সেই হিসেবে যোগাযোগ করতে পারেনি। সেক্ষেত্রে যেই দিন এসেছিলেন যে ভেরিফিকেশনে যাওয়ার জন্য, অর্থাৎ নথি নিয়ে হাজির হওয়ার জন্য শুনানি কেন্দ্রে, তারপর থেকে আর কোনো রকম যোগাযোগ হয়নি এবং যখন ভেরিফিকেশনে আসে তার আগে থেকে তার মনের মধ্যে একটা ভয় ছিল যে হয়তো তাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হতে পারে। রাজনৈতিকভাবে যে চাপানুতর তৈরি হয়েছে সেক্ষেত্রে তার মধ্যে ভয় ছিল এবং সেই নিয়ে দীর্ঘদিন থেকে যোগাযোগ না থাকা, দ্বিতীয়ত ভেরিফিকেশনে আসার পর সেই ক্ষেত্রে তার মনের মধ্যে একটা ভয় ছিল এবং সেই আতঙ্কে কিন্তু তার হৃদরোগে মৃত্যু হয়েছে এমনটা দাবি করছেন তার স্ত্রী। এবং সেই নিয়ে যে তাকে একটা কথাই বারংবার বলতেন, তাকে হয়তো অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হতে পারে, তার এই মিসম্যাচ এসছে, অর্থাৎ কোথাও একটা তাকে পাঠিয়ে দেওয়া হতে পারে, এই একটা আতঙ্ক এবং ভয় তার মধ্যে কাজ করেছিল। ধন্যবাদ কৌশিক। এখান থেকে এসআইআরের জন্য ফোন করেছিল। আমার হাজবেন্ড খুব টেনশন করছে যে আমাকে বাংলাদেশে নিয়ে চলে যাবে। আমাকে বারবার করে বলছে যে পাগলি গো, তোমাকে মনে হয় বাংলাদেশে নিয়ে যাবে। তা আমি তখন বলছি তুমি টেনশন করো না গো, আমাকে কোথাও নিয়ে যাবে না। আমাকে বাংলাদেশে নিয়ে যাবার কে আছে, আমাকে নিয়ে যাবে, তোমার কাছ থেকে কেউ আলাদা করবে না গো। ওনাকে বারবার করে আমি বোঝালাম। আমার নামে নোটিশ এসেছিল। হ্যাঁ, আমি গিয়েছিলাম। ওখানে হিয়ারিং এ আমার শুধু সিগনেচার নিল, সাথে ছবি তুললো। তোলার পরে আমাকে আর কিছু বললো না। আমি আবার জিজ্ঞাসা করলাম যে আমাকে কি আর আসতে হবে? তো বললো তোমায় আর আসতে হবে না। আমি হিয়ারিং প্রক্রিয়ায় যেগুলো প্রয়োজন সেগুলো হয়ে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হঠাৎ কি টেনশনে? উনি এইটাই টেনশন করেছে যে আমার পাগলি আজ 3 দিন হয়েছে ফোন করেনি, ওনাকে কি নিয়ে চলে গেছে। আপনি এখানে আসার পর আপনার স্বামীর না সঙ্গে না যোগাযোগ হয়নি? না। আপনি এই যে মানুষের যে আতঙ্ক, এই যে নাম সবকিছু ঠিক আছে, এর বংশ তালিকা সমস্ত কিছু ঠিক আছে, তারপর যে মানুষকে হয়রান করছে, এই যে বাংলাদেশ মোদি যে বাংলাদেশ তাড়িয়ে দেবো যে একটা বিজেপি সরকারের যে একটা কুমন্তব্য, এই মন্তব্যের কারণে আজ আমার গ্রামে একটা মারা গেলো, পার্শ্ববর্তী আরো গ্রামে মারা যাবে। এই এসআই নামক আতঙ্কটা যদি সম্পূর্ণ মিটে যায় তাহলে সব থেকে ভালো হয়। এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পূর্ব বর্ধমানে। বৈকুণ্ঠপুর 2 নম্বর পঞ্চায়েতের রায়নগর এলাকার ঘটনা। তালিকায় স্বামী, ছেলের নাম থাকলেও মহিলার নাম আসেনি। হিয়ারিং এর নোটিশ এসেছিল ওই মহিলার নামে। রেললাইনের ঝাঁপ দিয়ে আত্মহত্যা মহিলার, এমনই অভিযোগ পরিবারের তরফে। কথা বলবো আমাদের প্রতিনিধি মনতোষ আমাদের সঙ্গে রয়েছেন। মনতোষ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, পুলিশের তরফে কি বলা হচ্ছে এবং পরিবারের তরফেই বা কি অভিযোগ করা হচ্ছে? দেখো, ফুলমালা পাল তার পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে শুনানির নোটিশ পাওয়ার পর থেকে তিনি কিন্তু চরম আতঙ্কের মধ্যে ছিলেন। কারণ তার স্বামীর নাম আছে, তার ছেলের নাম আছে। যেহেতু 2002 সালে তার যে এসআইআর তালিকা, সেই এসআইআর তালিকায় তার নাম ছিল না, সেই কারণেই আনম্যাপিং ভোটার হিসেবে তাকে শুনানির জন্য রাখা হয়েছিল। আগামী 5 তারিখ তার দিন ধার্য করা ছিল, 5 তারিখ তাকে শুনানির জন্য ডেকেছিল এবং সেই কারণেই তিনি, তার পরিবার যেটা জানাচ্ছে যে তিনি চরম আতঙ্কের মধ্যে ছিলেন। তার পরিবারকে এই বিষয়টি বারবার তিনি জানিয়েছিলেন যে তোমাদের নাম নেই, অথচ তোমাদের নাম আছে, অথচ আমার নাম নেই। এবং যদি শুনানিতে নাম না থাকে, শুনানিতে তারপরে কি হবে যদি তার নাম না থাকে, এসআইআর তালিকায় ভোটার লিস্টে তার যদি নাম না ওঠে, সেক্ষেত্রে কী হবে? এই নিয়ে কিন্তু চরম আতঙ্কের মধ্যে ছিলেন, এমনটা কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং তার কারণেই কিন্তু যেটা পরিবার দাবি করছে যে আজ সকালে তিনি আত্মঘাতী হন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসও দাবি করছে যে ধন্যবাদ তোমাকে। টেনশনে নাম আসে না, প্রথম দিকে তো তোমার হবে না। হ্যাঁ, আমি বলছি আমার 2 ব্যাপারটা তো আছে, তোমার কি না হলে কি হবে?
আমরা তো আছি এবার কি তোমার এই টাকার কি পাঠাইবে নাকি বাংলায়? তারপরে এই কিস্তি এইতে আইসে লোক আইসে হেয়ারিংয়ের জন্য, হ্যাঁ তারপর তোমার ওইতে যাইতে হইবে, অফিসে যেতে হবে। হ্যাঁ তা আমি বলছি চুপ করে থাকতো, আমরা তো আছি এবার কি। ওই টেনশনও ছিল। হ্যাঁ আমি বারে বারে দাবাইছি। হ্যাঁ তোমার এত চিন্তা কি? হ্যাঁ ওই কিছু বলতো না, চুপ করে থাকতো। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন। অরূপদা, আমরা পরপর ব্যাক টু ব্যাক দুটো ঘটনা দেখালাম। একদিকে পূর্ব বর্ধমানে, সেখানে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠছে। অন্যদিকে মুর্শিদাবাদে আরেকটা ঘটনা দেখালেন, যেখানে ডোমকলেও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠছে। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। একটা অসভ্য বর্বর দল বিজেপি, তাদের চাকরের নাম হচ্ছে নির্বাচন কমিশন। মানুষের উপর অত্যাচার করে মানসিক প্রেসার তৈরি করছে। আপনি সাধারণ মানুষের মৃত্যু তো হবেই। যখন মানুষ দেখছে, ধরুন জয় গোস্বামী একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত কবি, জয় গোস্বামীকে সারা ভারত চেনে, তাকে বলছে হিয়ারিং এ অ্যাটেন্ড করে প্রমাণ করতে হবে সে বাংলাদেশি নয়। আপনি ছেড়ে দিন, আমাদের সাথে রাজনৈতিক লড়াই আছে সিপিএম এর। কান্তি গাঙ্গুলি এ রাজ্যের মন্ত্রী ছিলেন দীর্ঘদিন, কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন, মেয়র পরিষদের সদস্য ছিলেন কান্তিদার রাজনীতি সারা জীবন বিরোধিতা করেছে, আগামী দিনেও করব। কিন্তু কান্তি গাঙ্গুলি তো এই বাংলার একজন বরেণ্য রাজনীতিবিদ। কান্তি গাঙ্গুলিকে গিয়ে প্রমাণ করতে হবে যে কান্তি গাঙ্গুলি বাংলাদেশি নন। অসভ্যতম শুরু করেছে নির্বাচন কমিশন না অসভ্যের পাঠশালা। সাধারণ মানুষ কি ভাবছে, যখন এইরকম মানুষদের, যাদের সমাজে একটা বিশেষ গুরুত্ব রয়েছে, তাদেরকে নির্বাচন কমিশন হ্যারাস করছে, সেখানে সাধারণ মানুষের হয়রানি। আপনি ভাবতে পারছেন, আজকে আমার ওয়ার্ডে এখন চলছে, হিয়ারিং চলছে। এই হিয়ারিং এ দেখা যাচ্ছে 84 বছর 85 বছর বয়স্ক মানুষ, এদিকে বলছে নাকি 85-র উপরে যেতে হবে না, অথচ আধিকারিকদের কাছে কোনো গাইডলাইন এসে পৌঁছয়নি। কারণ সব হোয়াটসঅ্যাপ বার্তা চলছে। কেন সরকারি নোটিফিকেশন কেন থাকবে না? একটা সরকারি নির্দেশিকা কি লুকোনোর জন্য সরকারি নোটিফিকেশন দেওয়া হচ্ছে না? আমরা পরিষ্কার করে বলছি, নির্বাচন কমিশন বাংলার মানুষকে নিয়ে যে অসভ্যতাম করছে, জবাব সুদে আসলে দেবে। যে দুজন মানুষ মারা গেলেন, তার মৃত্যুর জন্য দায়ী একমাত্র জ্ঞানেশ কুমার। প্রতিটা মানুষের মৃত্যুর পেছনে দায়ী হচ্ছে বিজেপি আর জ্ঞানেশ কুমার। তাদের হাতে রয়েছে এই বাঙালিদের রক্ত। এর বদলা বাংলা। ধন্যবাদ আপনাকে অরূপদা, অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ দা, আমরা ব্যাক টু ব্যাক দুটো খবর দেখালাম। একদিকে বর্ধমানে, সেখানে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠছে। অন্যদিকে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে ডোমকলে সেখানেও একজন মারা গেছেন, এবং সেই একই এসআইআর আতঙ্কে নথি না থাকায় তার আতঙ্কে ছিলেন বেশ কয়েকদিন ধরেই, এমন অভিযোগ উঠছে। আর তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে এবং এটা সম্পূর্ণ অসভ্যতা। আপনার প্রতিক্রিয়া? দেখুন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক বডি। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গেছিল এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর চলছে। যাবতীয় বিবাদ পশ্চিমবঙ্গে কেন? তার কারণ অনুপ্রবেশকারী থাকলে কাগজ দেখাতে হবে। বিদেশি নাগরিক থাকলে পরে, বাংলাদেশি থাকলে, রোহিঙ্গা থাকলে, বাংলা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ তো ধর্মশালা নয়। এখানে তো কাগজ দেখাতে হবে, যাদের ডিসক্রিপেন্সি থাকবে কাগজ দেখাতে হবে। কিন্তু এসআইআর শুরু হওয়ার পর তৃণমূল কংগ্রেসের কাজ হয়েছে ভাগাড়ের শকুনের মতো। তারা পশ্চিমবঙ্গে কোথাও কেউ একটা ইউডিকে অস্বাভাবিক মৃত্যু হলে তার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করছে এটা এসআইআর এর মৃত্যু। কিন্তু পাবলিক এটা খাচ্ছে না, বাঙালি এটা খাচ্ছে না। সেই কারণেই 7,66,00,000 ভোটারের মধ্যে 7,06,00,000 ভোটার তাদের এনুমারেশন ফর্ম জমা দিয়ে তৃণমূল কংগ্রেসের আতঙ্কের পরিবেশকে উপেক্ষা করে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছেন। বাকি যাদের কথা বলছেন তাদেরও শুনানিতে অধিকাংশ ক্ষেত্রেই যা দেখা যাচ্ছে 80 থেকে 90% মানুষের নাম থাকছে। 8-10% মানুষ যাদের কাছে নথি নেই, তাদেরকে যাচাই করার জন্যই তো এসআইআরটা হচ্ছে। ভোটার তালিকা শুদ্ধিকরণের সময় তো কিছু মানুষের নাম বাদ যাবে, কিন্তু যে কোনো মৃত্যুকে এসআইআরের সঙ্গে তার জন্য যুক্ত করা যায় না। তৃণমূল কংগ্রেসের এই অপচেষ্টা। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখতে হবে, কারণ আমরা এসআইআর আবহে হয়রানির ছবি দেখেছি, কিন্তু সেই পরিস্থিতি যাতে আর না তৈরি হয়, কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। বয়স্কদের আর কোনোভাবেই শুনানি কেন্দ্রে হাজিরা নয়। হিয়ারিং দুর্ভোগ কাটাতে আরো কড়া কমিশনটি কি বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে জানাবেন সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো, 85 বছরের ঊর্ধ্বে এবং 85 বছর বয়স এমন কোনো ভোটার, একই সঙ্গে যারা সন্তান সম্ভবা রয়েছেন, হসপিটালাইজড রয়েছেন, হসপিটাল থেকে সবাই ফিরেছেন, অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত,
এই ধরনের মানুষদের যাতে দুর্ভোগ না পোহাতে হয় তার জন্য কমিশন আগেই নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশ যথাযথ পালন করা হয়নি। বহু জায়গায় এই ধরনের মানুষরা ডাক পাচ্ছেন। এরপরে কমিশনের নির্দেশ, যদি এই ধরনের ফের অভিযোগ আসে তাহলে বিএলও এবং তাদের সুপারভাইজার যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। ধন্যবাদ। এক্ষেত্রে বিএলও, ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হবে। নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। কারামন্ত্রীর পরিবারের প্রায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। আরো ইন ডিটেল তথ্য নেব, আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, এই মুহূর্তে টানা যে খবর আমরা নজর রেখে চলেছি, নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। একেবারে দীপ, দেখো কিছুদিন আগেই এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই চন্দ্রনাথ সিনহার নামে চার্জশিট জমা দিয়েছিল ইডি। এবার তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো এবং যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে ফ্ল্যাট, জমি মিলিয়ে 10টি সম্পত্তি যেটি চন্দ্রনাথ সিনহার নামে রয়েছে, তার স্ত্রী, তার 2 পুত্রের নামে রয়েছে, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। এবং সেই সম্পত্তি, যে 10 রকম সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার বাজার মূল্য আনুমানিক 4 কোটি টাকা, তেমনটা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং নিয়ম অনুযায়ী যেহেতু কোনো সম্পত্তি যখন তদন্তকারী সংস্থা ইডি বাজেয়াপ্ত করার পর দিল্লিতে ইডির যে অ্যাডজুডিকেটিং অথরিটি রয়েছে, অর্থাৎ একটি বিশেষ বিভাগ, যেখানে কারো সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হলে তাকে সেখানে গিয়ে মামলা লড়তে হয়। সেখানে লড়ে তাকে প্রমাণ করতে হবে যে এই সম্পত্তি তার ছিল এবং অবৈধভাবে কেনা নয়। যদি তিনি সেটা প্রমাণ না করেন তাহলে সেই সম্পত্তি সমস্তটাই চলে যাবে শেষমেশ সরকারের কাছে। সরকার কিন্তু সেই জমি পরবর্তীতে বা সম্পত্তি বিক্রি করে দিতে পারবে। ফলে নতুন বছরের শুরুটা যে চন্দ্রনাথ সিনহার জন্য ভালো নয়, কারামন্ত্রীর জন্য ভালো নয়, সেটা বলা সুজয়, আপাতত ধন্যবাদ তোমায়। রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে মাত্র 2 কোটি 7 লক্ষ টাকা হয়েছে বাজেয়াপ্ত, মান সম্মান চলে যাবে। তো রাজ্যের মন্ত্রী মানে 20-22 কোটি হবে। পার্থ চট্টোপাধ্যায়ের আগে বান্ধবীর বাড়িতেই টোটাল 51 কোটি পাওয়া গেল। তো এবারে মাত্র 2 কোটি পাওয়া গেছে। তো হিমশৈলের চূড়া মাত্র। ওই চাঁদুদা, ওকে চাঁদু দাস বলে সবাই চেনে, চন্দ্রনাথ বলে কেউ চেনে না। ওই চাঁদুদাকে একটু ঝাঁকালে পরে আরো অনেক পাওয়া যাবে, অনেক কোটি পাওয়া যাবে। আর এবারে একটু মালদা চাঁচলের দিকে নজর রাখতে হবে। সেখানে তো শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প সভায় তিনি আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। এবং এই চাঁচলের সভা প্রথম থেকেই বেশ সংবাদ শিরোনামে রয়েছে, কারণ এই সভায় প্রথমে অনুমতি না মিললেও বিজেপিকে আদালতের দ্বারস্থ হতে হয়। বেশ কিছু শর্ত সাপেক্ষে সেই সভার অনুমতি দেওয়া হয়। সেই সভায় ইতিমধ্যে উপস্থিত হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেগা ফ্লাইটে উত্তরবঙ্গে যখন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তখন দক্ষিণে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সভার দিকেও আমাদের নজর থাকছে টিভি9 বাংলায়। প্রত্যেকটা সভার এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমতোষ মালদা চাঁচল থেকে। সুমতোষ, শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। কর্মী, বিজেপি নেতা কর্মীদের মধ্যে কতটা উত্তেজনা, উদ্দীপনা দেখতে পাচ্ছ? ঠিক কি স্লোগান চলছে সেখানে? বাংলা জুড়ে একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত দেখো, এই মুহূর্তে এই জাস্ট শুভেন্দু অধিকারী মঞ্চে ঢুকলেন এবং ঢোকার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত শুধু শুভেন্দু অধিকারী নয়, রয়েছেন এখানকার উত্তর মালদা কেন্দ্রে, যেহেতু চাঁচল উত্তর মালদা কেন্দ্রের মধ্যে পড়ে, সেখানকার বিজেপি সাংসদ খগেন মুর্মু রয়েছেন, সঙ্গে অন্যান্য নেতারা রয়েছেন, অন্যান্য বিজেপি বিধায়করা রয়েছেন। এখানে এটা একরকম চ্যালেঞ্জ ছিল যে এই এলাকায়, কারণ খুব পাশেই রয়েছে মালতীপুর বিধানসভা, হরিশ্চন্দ্রপুর বিধানসভা, চাঁচল বিধানসভা, ফলে এই জায়গায় রহিম বক্সি তৃণমূলের জেলা সভাপতি তিনি বলেছিলেন যে শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে পা রাখতে দেবেন না। ফলে এটা একরকম চ্যালেঞ্জ ছিল তার কাছে। আর সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের জনজোয়ার, ক্যামেরা পার্সন মুজিবরকে বলছি তোমাকে দেখাতে, যে এত জনজোয়ার এবং এর মধ্যে বহু মানুষ কিন্তু দীর্ঘ প্রতীক্ষা, মানে সকাল থেকে উপস্থিত হয়েছিলেন। এবং এখানে আরও একটা উল্লেখযোগ্য বিষয়, যে কারণে মূলত যে প্ল্যানিংটা ছিল যে এইখানেই সভাটা করা, এই কারণে যে এখানে তৃণমূলের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা এর আগেও তোমাকে বলেছি, এবং এখানে তৃণমূলের একটা বড় অংশ কিন্তু এইখানে হাজির হয়েছে। পাশাপাশি যেটা সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ, বহু মহিলা পর্যন্ত তারাও কিন্তু এসেছেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মঞ্চে রয়েছেন এবং খুব শিগগিরই তার হয়তো বক্তব্য শুরু হবে। তার আগে নজর থাকছে সাংসদ খগেন মুর্মুর বক্তব্য।
আমরা পরিবর্তন করবার জন্য আমরা সংকল্প নিয়েছি, পশ্চিম বাংলাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ পশ্চিম বাংলার জঙ্গলের রাজ, এই জঙ্গলের রাজকে পরিবর্তন করে সোনার বাংলা তৈরি করতে হবে। তাই সোনার বাংলা তৈরি করবার জন্য আমরা আজকের এই সভা থেকে আমরা সংকল্প নিতে চাই, পরিবর্তন সংকল্প। তাই আমাদের এই সংকল্পের জন্য আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, এবং আমাদের পশ্চিমবঙ্গ শুধু না, আমাদের বিভিন্ন রাজ্যে আমি যখনই গেছি, আমি ঝাড়খণ্ডে গেছি, বিহারে গেছি, উড়িষ্যা, বিভিন্ন জায়গাতে, সেখানেও শুনেছি শুভেন্দুদার কথা। দিল্লিতেও বলছে শুভেন্দুদা কো একবার ইহাঁ লেকে আইয়ে। শুভেন্দুদা আজকে সারা বাংলা যেমন ঘুরছেন, সারা দেশে তার নাম ডাক, সারা দেশের মানুষ শুভেন্দুদাকে তারা এক নামে এক ডাকে চেনেন। তাই আজকে আমাদের শুভেন্দুদা এখানে উপস্থিত আছেন, তাকে আমি মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের উত্তর মালদা সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি প্রতাপ সিং মহাশয়, আমাদের রায়গঞ্জের সাংসদ, আমাদের পার্শ্ববর্তী জেলা রায়গঞ্জের সাংসদ সম্মানীয় কার্তিক পাল মহাশয়, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের লোকপ্রিয় বিধায়ক, মালদা বিধানসভার বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহা মহাশয়, তিনি পার্টির আমাদের অন্যতম সম্পাদক। উপস্থিত আছেন জুয়েল মুর্মু, হবিবপুরের বিধায়ক এবং এসটি মোর্চার স্টেট প্রেসিডেন্ট। উপস্থিত আছেন চিন্ময় দেব বর্মন, গাজলের বিধায়ক। শঙ্কর চক্রবর্তী আমাদের বিভাগ কনভেনার, আমাদের সবার প্রিয়, যিনি আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে পার্টির সংগঠনকে পরিচালনা করবার জন্য তিনি মার্গদর্শন করছেন এবং সহযোগিতা করছেন। আমাদের প্রাক্তন আমাদের হচ্ছে যে তিনি সভাপতি মাননীয় শঙ্কর চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন জেলা সভাপতি, মালদার অবিভক্ত মালদার জেলা সভাপতি এবং উত্তরবঙ্গ জোনের কো কনভেনার গোবিন্দচন্দ্র মণ্ডল মহাশয়, আমাদের ওবিসি মোর্চার সভাপতি সম্মানীয় আমাদের অজিত দাস মহাশয়, গৌরচন্দ্র মণ্ডল মহাশয়, অম্লান ভাদুরী আমাদের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার অন্যতম, তারা আমাদের নেতা, এবং আমার মায়েরা, বোনেরা, গুরুজনেরা এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত আমাদের যারা বিশেষ করে আমাদের উত্তর মালদা সহ দক্ষিণ মালদা এবং অন্যান্য অংশের অন্যান্য এলাকা থেকে আসা আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারীগণ, আমি সংক্ষেপেই বলবো, বিস্তারিত আলোচনা করবার কোনো অবকাশ নেই। আপনারা জানেন যে শুভেন্দু দাকে আমাদের এই রকম সভা করবার জন্য যা আমাদের রাজ্যের পক্ষ থেকে রোকার চেষ্টা হচ্ছে এবং সভা করবার জন্য হাইকোর্ট, আমাদের মহামান্য আদালত থেকে আমাদের অনুমতি নিতে হচ্ছে। তাই সময়ের ব্যাপার আছে, সময়ের মধ্যে শেষ করতে হবে, শুভেন্দুদা বলবেন। তো আপনারা এখানে যেভাবে উপস্থিত হয়েছেন, আমাদের উত্তর মালদার সাংগঠনিক জেলা এলাকার থেকে কানায় কানায় কলম বাগান আজকে ভরে গেছে। তাই নিশ্চিত হয়েছে আগামী 2026 সাল, 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন, এটা নিশ্চিত করে দিয়েছেন আপনারা। শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন, সেদিকে আমাদের নজর থাকছে। তবে অভিষেকের সবার দিকে নজর রাখতে হবে। সেখানে কোথাও উৎসাহের আতিশয্য দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নিচুতলার নেতা কর্মীদের মধ্যে। দেখুন না, এই ছবিটা দেখুন, গাড়ির বনেটে বসে অভিষেকের সভায় চললেন তৃণমূল নেতা। গাড়ির বনেটে শাসক নেতা, আর পিছনে বাইক বাহিনী। অতি উৎসাহী বাসন্তী পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের স্টাইলে বারুইপুরের সভায় গেলেন নূর গাজী। উৎসাহের আতিশয্য তৃণমূল নেতার। আমরা দুটো ছবি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কোথায় মিল পাওয়া যাচ্ছে শেখ শাহজাহানের সঙ্গে। সেই ছবি খুব ভাইরাল হয়েছিল। গাড়ির বনেটে শেখ শাহজাহান জলের পরিস্থিতি দেখতে বেরিয়েছেন। তার ঠিক পাশেই দেখুন আজকের ছবি, বারুইপুরের ছবি।
তৃণমূলের পঞ্চায়েত সদস্য নূর গাজী তিনি এভাবে অভিষেকের সভায় গেলেন। গাড়ির বনেটে নিজে বসে আছেন আর পেছনে বাইক বাহিনী। যে একই স্টাইল পাল্টাবে কেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নূর গাজী আর শাহজাহান? দুটোই তো এক, সব দিক দিয়ে এক। যে দিক দিয়ে ভাববেন দুটোই অভিষেকের ভাইপো, দুটোই পশ্চিম দিকে মুখ করে ঈশ্বরকে প্রার্থনা করে। হ্যাঁ, ও দুটোই দক্ষিণ 24 পরগনার, ও ওখানকার মস্তান, এ বাসন্তীর মস্তান। এরা তৃণমূলের, এরা নেতা, কর্মাধ্যক্ষ মতাই মানুষের ভোটে জিতে আসা, তার মানে এরা এক একজন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছে। আর আমি আপনাকে বলছি, আপনার ক্যামেরা ওই ছবি তোলেনি নিশ্চয়ই, আমার ধারণা ওরা সোশ্যাল মিডিয়ায় নিজেরাই ছবি তুলে দিয়েছে। এরা নিজেদেরকে নেতা বলে মনে করে। নেতা যদি হয়, তার যদি এই ধরনের ইচ্ছেও থাকে, সেটাকে সে সমাজের বাইরে গিয়ে করবে, চক্ষু লজ্জার বাইরে গিয়ে করবে। এরা প্রকাশ্যে এগুলো করে, কারণ এদের মেন কাজটা তোলাবাজি, দ্বিতীয় কাজটা রাজনীতি। আর যত এইরকম হিরোইজম দেখাবে তত তোলাবাজি হবে, হ্যাঁ, তত ওদের গার্লফ্রেন্ডের সংখ্যা বাড়বে। তার জন্য এই ধরনের কাজ কারবার গুলো করে। কলকাতা সফর শেষে দিল্লি ফিরে রাজ্য সভাপতিকে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শাহীর সঙ্গে আজই দিল্লিতে শ্রমিকের বৈঠক। ভোটের আগে বিশেষ কৌশল নির্ধারণে কি আজকের এই শাহী বৈঠক, জানার চেষ্টা করব। দিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, 24 ঘন্টাও কাটেনি অমিত শাহ কলকাতা সফর শেষ করে দিল্লি ফিরে গেছেন, তার মধ্যেই শ্রমিক ভট্টাচার্যকে দিল্লিতে তলব কেন? কি কারণে তাকে ডাকা হয়েছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। অমিত শাহ তিনি সংগঠনের সব স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি সংগঠনের খোলনেলচে সম্পর্কে একেবারে সম্যক ধারণা করে গিয়েই তিনি বিজেপি সভাপতি, রাজ্য সভাপতিকে তলব করছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের ঠিক আগে সংগঠন সম্পর্কে তিনি বিশেষ কোনো পরামর্শ বা নির্দেশ দেন কিনা নজর থাকবে সেদিকে। গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী তিনি মতুয়াদের সভাতে কি বার্তা দেন বা তাদের মধ্যে যারা মতুয়া ভোটারদের আশ্বস্ত করার জন্য প্রধানমন্ত্রী কোনো ইতিবাচক বার্তা দেবেন এমন আশা ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে তেমন কোনো বক্তব্য আসেনি। স্বাভাবিকভাবেই এই মতুয়া ভোটারদের কেন্দ্র করে বা তৃণমূল যেভাবে এসআইআর নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তার পাল্টা হিসেবে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয় কিনা নজর থাকবে সেদিকেও। ধন্যবাদ। ব্রিগেডে আমরা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ দেখেছি, এবার বীরভূমে 5000 কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। নলহাটি 2 নম্বর ব্লকের প্রসাদপুর গ্রামে গীতা পাঠের অনুষ্ঠান। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত বেলডাঙ্গা আশ্রমের কার্তিক মহারাজ সহ বিভিন্ন মঠ, মন্দির ও আশ্রমের সাধু সন্ন্যাসীরা। গীতা পাঠের অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্রিগেডে যখন গীতা পাঠের অনুষ্ঠান ছিল তারও নেতৃত্বে ছিলেন বেলডাঙ্গার আশ্রমের সাধু বা সন্ন্যাসী কার্তিক মহারাজ। আজকের এই নলহাটি 5000 কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানেও তাকে বিশেষভাবে স্বাগত জানানো হয়। এছাড়াও বেশ কিছু জায়গার সাধু সন্তরা তারা সেখানে উপস্থিত ছিলেন এবং প্রবল জনোচ্ছ্বাস দেখা যায় সেখানে এবং মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এবার শুভেন্দু হুমায়ুনকে এক সারিতে রেখে পেটানোর নিদান শাসক নেতার গলায়। এরা ধর্ম নিয়ে রাজনীতি করেন, এদের গাছে বেঁধে ঝাঁটা পেটা করা উচিত। যারা চেয়ারের লোভী তাদেরও গাছে বেঁধে পেটানো উচিত, এমনটাই মন্তব্য কার? গোসাবার তৃণমূল অঞ্চল সভাপতি সুবিদ আলী ঢালির। ঝাঁটা জুতো আপনাদের জন্য তোলা আছে, পাল্টা হুঁশিয়ারি এসেছে বিজেপি শিবির থেকেও। আপনি মসজিদ তৈরি করছেন, কি হচ্ছে? লাখো লাখো কোটি কোটি টাকা। আরে যেরকম শিক্ষক তা সেরকম ছাত্র। আসলে ইসলাম সম্বন্ধে এদের একটা অংশের ধারণা নেই। এটা মসজিদ করছে না ব্যবসা করার জন্য, এটা দাঙ্গা করার জন্য। এই হুমায়ুন কবির মতো লোক আজকের ধর্ম বিক্রি করছে। এদেরকে গাছের গায়ে বেঁধে ছেটা পেটা করা উচিত। আমার মনে হয় এই শুভেন্দু অধিকারীর মতো লোক যারা ধর্ম ব্যবসা করছে এদের ঝাঁটা ফাটা করা উচিত মায়েদেরকে দিয়ে। খুব খারাপ লাগছে শুনতে, কি ধর্ম বিক্রি হচ্ছে না।
এই যে ঝাঁটা জুতো সহ আরো যা যা, এটা তো আপনাদের জন্য তোলা আছে। গত 15 বছরে আপনাদের যে পাপ, অকর্ম, কুকর্ম, খুন, গণতন্ত্র লুট, হত্যা, দুর্নীতি করেছেন, তার পুরস্কার স্বরূপ 2026-এ আপনাদের বিসর্জনের পরে এই পশ্চিমবঙ্গবাসী, গোসাবাবাসী আপনাদের এই ঝাঁটা, এই যা যা আপনারা বলছেন সেগুলো সব আপনাদের জন্যই তুলে রেখে। রিজেক্টেড। তো ফাইনালি সভাটা হলো তো, মমতা পুলিশ সভাটা হলো তো, বলার পরেও অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো ফাইনালি সভাটা হলো তো, মমতা পুলিশ সভাটা হলো তো। আর 4 মাস আছে ভাই, চিন্তা করবেন না। এখান থেকে 50 কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে। এবারে বাংলা সমূলে উৎপাটিত হবে। আমরা বলি না অঙ্গ বঙ্গ কলিঙ্গ। 24-এ জয় জগন্নাথ বলে উড়িষ্যাতে বিজেপি সরকার হয়েছে। আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন মাঝি নেতৃত্ব দিচ্ছেন। আর কয়েকদিন আগে জয় সীতা মাইয়া কি জয় বলে কলিঙ্গর পরে অঙ্গ হয়ে গেছে। বাকি থাকলো 26-এ বঙ্গ। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। अंग बंग कलिंग डॉक्टर श्यामा प्रसाद मुखार्जीर स्वप्न पूरण হবে। জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প। তাই পরিবর্তন সংকল্প সভা আপনাদের সকলকে আমি স্বাগত, শ্রদ্ধা, শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম, মাতৃমণ্ডলীকে বন্দন এবং আমার আদিবাসী বন্ধুদেরকে জোহার জানাই। আজকের এই সভার যিনি আয়োজক, ব্যবস্থাপক, মাটির মানুষ, যিনি নেতা নন, আদর্শ কর্মী, জেলার সভাপতি মান্যবর প্রতাপ সিং মহোদয়, আমাদের রাজ্যের নেতা, লোকসভার নেতা, উত্তর মালদার সাংসদ, আমাদের রাজ্যের জনপ্রিয় আদিবাসী মুখ খগেন মুর্মু মহোদয়। রক্ত দেখেছিলেন নাগরাকাটাতে, দেখেছেন কি করতে গেছিলেন খগেনদা? রিলিফ দিতে, ভোট চাইতে না। রক্ত দেখেছেন কি? হ্যাঁ কি না বলুন না। বদলা চান তো? বদলা যদি চান, বদল আনতে হবে। হ্যাঁ কি না বলুন। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। উপবিষ্ট রায়গঞ্জের তরুণ বিধায়ক, তরুণ সাংসদ, কাজের মানুষ ভাতৃপ্রতিম কার্তিক পাল মহোদয়, আমাদের বিভাগ কনভেনার, জনপ্রিয় সংগঠক শঙ্কর চক্রবর্তী, রাজ্য কমিটির সম্পাদক, অতি জনপ্রিয় নেতা, আমার সাথী এমএলএ গোপাল চন্দ্র সাহা, যিনি ঈশ্বরের পরম করুণায় আমাদের মধ্যে আছেন, যাকে গুলি করা হয়েছিল। আমাদের তরুণ নেতা, রাজবংশী নেতা এমএলএ ভাই চিন্ময় দেব বর্মন, আমাদের এসটি মোর্চার রাজ্যের সভাপতি, আমার সাথী এমএলএ, 2 টার্মের এমএলএ জুয়েল মুর্মুজি, আমাদের উত্তরবঙ্গের কো ইনচার্জ গোবিন্দচন্দ্র মণ্ডল, রাজ্য আদি ওবিসি মোর্চার সভাপতি প্রবীণ নেতা অজিত দাস,
আমাদের অন্যতম জেলা নেতৃত্ব কৃষ্ণা সরকার, শ্রীমতী বীণা কীর্তনিয়া, শ্রী অভিষেক সিংহানিয়া, শ্রী স্নেহাংশু ভট্টাচার্য, শ্রী রতন দাস, শ্রী অভিষেক মিশ্র, শ্রী নির্মলচন্দ্র মণ্ডল, শ্রীমতী অনিন্দিতা প্রামাণিক, শ্রী রূপেশ আগরওয়ালা, শ্রী শ্যামচাঁদ ঘোষ, শ্রী শিবেন্দু শেখর রায়, শ্রী উজ্জ্বল দত্ত, শ্রী সুভাষ কৃষ্ণ গোস্বামী এবং অজয় দাস সম্ভবত আসেননি, তিনি আমাকে মালদায় স্বাগত করে ওখানে অপেক্ষা করছেন। এবং বিশেষ করে আমার অতি প্রিয় ভাতৃসম মণ্ডল প্রেসিডেন্টরা, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনারা জানেন কি করেছেন? এই এসডিওর নামটা লেখা থাকলো, সরকার হওয়ার পরে আপনার সঙ্গে দেখা হবে আমাদের। প্রথমে হাইকোর্টে আমরা গেলাম, হাইকোর্ট বলল 26 তারিখের মধ্যে জানিয়ে দাও করতে দিবে হ্যাঁ কি না। এসডিওর সঙ্গে বিনয় বাবু, প্রতাপ দা, অভিষেক মিশ্র, অভিষেক সিংহানিয়ারা দেখা করলো। এসডিও বলল আমি পারমিশন দিয়ে দেব, শুধু লিখে দিয়ে যান 1টা থেকে 3টে সভা হবে। এরা ভাবলো ভারতীয় জনতা পার্টি করে, রাষ্ট্রবাদী এরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, জাতীয়তাবাদে বিশ্বাস করে, মোদিজির সৈনিক। এরা বিশ্বাস করলো, এসডিও চেয়ারকে মর্যাদা দিল, লিখে দিয়ে এলো 2 তারিখে 1টা থেকে 3টে সভা হবে। লিখে নিয়ে রিজেক্ট করলো। তাই আমরা এখানে অনেক বক্তা বলতে পারলো না, আমাকেও ঘড়ি ধরে বলতে হবে 2:30টা বেজে গেছে, 3টে শেষ করতে হবে, কারণ আমরা হাইকোর্টকে মর্যাদা দেব। মর্যাদা এই কারণে আমি দেব, বিশেষ করে 104 বার রাজ্যের প্রধান বিরোধী দলের নেতাকে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে। এটি আমার 104তম হাইকোর্ট থেকে অনুমতি নেওয়া কার্যক্রম। চিরদিন কাহারও সমান নাহি যায়। এপ্রিল মাসের পরে তৃণমূল বিরোধী দলে যাবে, সেই দিন হিসাব হবে। বন্ধু, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, যে যেমন কর্ম করবে তাকে সেই মতো ফল পেতে হবে, এ কথা চিরন্তন সত্য। আজকে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, ধর্মীয় কর্মসূচি করতে গেলে বাধা দেওয়া হয়। দুর্গাপূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পুজো, হনুমান জয়ন্তী, রামনবমী, কোথাও পারমিশন দেবে না। সোহরাবুর্দি আর জিন্না যে স্বপ্ন দেখেছিল মুসলিম লীগ, সেই স্বপ্নেই সরকার লালিত পালিত হচ্ছে। শুধু তাই নয়, মোথাবাড়িতে যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আক্রমণ করা হলো, হিন্দু দোকান ভাঙা হলো, সেদিনও প্রথমে অজয় গাঙ্গুলি, খগেন মুর্মু, গোপাল সাহা সহ তৎকালীন রাজ্য সভাপতি, আমাদের কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে 12 কিলোমিটার দূরে আটকে দেওয়া হলো বেড়া দিয়ে। আমি বললাম অজয় দাকে, কেন্দ্রের মন্ত্রীকে ঢুকতে দিচ্ছে না, আমাকে তো দেবেই না। আমি গেলাম হাইকোর্টে, হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হিন্দুদের পাশে দাঁড়ালাম। মোথাবাড়ি বাজারে গিয়ে সে দৃশ্য দেখে চোখের জল রাখতে পারবেন না। নিরীহ দোকানগুলো, বাড়িগুলো ভেঙে তছনছ করেছে। একটাই অপরাধ, ওরা হিন্দু। একটাই অপরাধ, হিন্দুরা সংখ্যায় কম। এ জিনিস বরদাস্ত হবে না, এ জিনিস আমরা বরদাস্ত করব না। 5টা হিন্দুর দোকান ভেঙেছে,
পাশে 3টা মুসলিম দোকান রেখে দিয়ে চলে গেছে। এরা কারা? এরা আমি মনে করি রাষ্ট্রবাদী হতে পারে না। ঠিক তারপরে একইভাবে ধুলিয়ান শামসেরগঞ্জে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, হাইকোর্ট করে গেছি। বেদবনা সহ 10টা হিন্দু গ্রাম, নুন রাখার বাটিটা পর্যন্ত নেই, মাত্র 16% হিন্দু থাকে। এ কোন রাজ্যে আপনি আছেন? কোন রাজ্যে আপনি বসবাস করছেন? যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মনসিংহে জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত, একইভাবে হরগোবিন্দ দাস 75 বছর, তার 42 বছরের যুবক পুত্রকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ানে। এ কোন রাজত্বে আছেন আপনি? উস্কে ছিল কারা? মমতা ব্যানার্জিরা, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ববি হাকিমরা। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হয়নি, কার্যকর হয়ে গেছে। মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মমতা ব্যানার্জি কি বলেছিল? আমার প্রাণ থাকতেও পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না। যারা মমতা ব্যানার্জির হয়ে এখানে বাজনা বাজান, রহিম বক্সি, তাজমুল হোসেন, বৃদ্ধ সমর মুখার্জি, আর এখানে তো পরিযায়ী এমএলএ নিহার চন্দ্র ঘোষ, উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না। মোথাবাড়িতে হিন্দু দোকান লুট, ঘর, ধুলিয়ান শামসেরগঞ্জে আগুন, কার স্বার্থে করেছিলেন আপনারা? এই জিনিস বন্ধ করতে হবে, পরিবর্তন আনতে হবে। আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই। এই পশ্চিমবঙ্গ আমাদের কেউ দয়া করে দেয়নি, এটা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। হ্যাঁ, আমরা স্বামীজির ভক্ত। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করব। স্বামীজি আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। কিন্তু আপনারা অতীতটা ভুলে যাবেন না। প্রতাপদা বলছিলেন শিবরাম চক্রবর্তী থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। 1947-এ দেশ ভাগের আগে মোহাম্মদ আলী জিন্না ইংরেজের কাছে, কংগ্রেসের তৎকালীন নেতাদের কাছে বলেছিলেন কলকাতা সহ অবিভক্ত বাংলাকে আমাকে দিতে হবে পাকিস্তানে। রুখে দাঁড়ালেন দুজন, একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আরেকজন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ। তারা বললেন আমরা বাঙালি হিন্দু বেশি থাকি, পশ্চিমবঙ্গ দেব না। ইংরেজরা বলল আইনসভাতে যাও, ভোট করো, বেশিরভাগ যার দিকে আমরা সেই সিদ্ধান্ত নেব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিধানসভায় প্রস্তাব আনলেন যে আমরা ভারতে থাকব। 1947 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিলেন ভারত ভুক্তির পক্ষে। 21 জন মুসলিম আইনসভার মেম্বার ভোট দিলেন পাকিস্তান ভুক্তির পক্ষে। আমরা থেকে গেলাম বাংলা। আর মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার একটা বড় অংশ 15ই আগস্ট আমরা পাইনি, 17ই আগস্ট পেয়েছিলাম। আরো দুদিন পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কৃষ্ণনগরের তৎকালীন রানীমা আর গৌড়বঙ্গের যারা শাসক ছিলেন তারা ছিনিয়ে এনেছিলেন
তাই বড় বড় কথা আজকে। এই ভূমিকে আমরা রক্তাক্ত হতে দেব না। ভারতীয় জনতা পার্টি গুজরাটের মতো শিল্প কর্মসংস্থান দেওয়ার কথা বলে। ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশ আর বিহারের মতো সুশাসন সুরক্ষা দেওয়ার কথা বলে। ভারতীয় জনতা পার্টি কৃষকদের উন্নতির কথা বলে। আজকে মালদা জেলা বলুন তো 11 সাল থেকে তৃণমূল ক্ষমতায় আছে। যদিও এই জেলায় আমি তৃণমূলে থাকাকালীন তখন তো দিদি ছিলেন, উনি পিসি হননি। যেদিন পিসি হয়েছে আমি উনাকে ছেড়ে চলে আপনাদের কাছে এসেছি। 5 বছরও বেশি সময়। আমি জানি প্রথম দিন থেকে এই মালদার মানুষ তৃণমূলকে, তার দলকে ঘৃণা করে। 1998-তে দল প্রতিষ্ঠার পরে বিজেপির সঙ্গে জোটে কয়েকদিন ছিল, তারপরে 11 থেকে কংগ্রেসের হাত ধরে, তখন মানিকচক ছিল না, রতুয়া ছিল না, আড়াইডাঙ্গা নাম ছিল, একমাত্র সাবিত্রী মিত্র জিতেছিল। তারপরে কংগ্রেসকে ব্যবহার করে তৃণমূল আবার একা চলতে ফেলে দিয়ে একা চলতে শুরু করলো। 14 সালের লোকসভা নির্বাচন, উত্তর মালদা দক্ষিণ মালদা তৃণমূলের প্রাপ্ত ভোট 14% মাত্র। জামানত ছিল না, সিকিউরিটি মানি ফরফিট হয়ে গেছিল। 16 সালের বিধানসভার ভোটে এই জেলাতে তৃণমূল 0 পেয়েছিল। খগেনদা জিতেছিলেন, গাজল থেকে এমএলএ হয়েছিলেন, হবিবপুর বামনগোলা থেকে এমএলএ হয়েছিলেন, 0 পেয়েছিল। আবার 24-এর লোকসভা ভোটে এই জেলায় 2টো লোকসভা কেন্দ্র আপনি দেখুন, 12টা আসন, একটাও তৃণমূলের লিড নেই। হরিশ্চন্দ্রপুরে আছে, উত্তর না। রতুয়ায় আছে, উত্তর না। চাঁচলে আছে, উত্তর না। মালতীপুরে আছে, উত্তর না। গাজলে আছে, উত্তর না। হবিবপুর বামনগোলা আছে, উত্তর না। ওল্ড মালদা আছে, উত্তর না। ইংলিশ বাজার আছে, উত্তর না। মানিকচক আছে, উত্তর না। মোথাবাড়ি আছে, উত্তর না। বৈষ্ণবনগর আছে, উত্তর না। সুজাপুর আছে, উত্তর না। তৃণমূলকে, তার নেত্রীকে মালদার জেলার মানুষ পছন্দ করে না। তার কারণ তৃণমূল মানে হলো চোর। তৃণমূল কংগ্রেস মালদা জেলার এমন ক্ষতি করেছে যে ক্ষতির কোনো সীমা নেই। আপনাদের বলে না কেন্দ্র টাকা দেয়নি, কেন্দ্র টাকা দেয়নি তাই আবাস যোজনা হয়নি। জিজ্ঞেস করবেন তো এই তোলামূলকে। 2004 থেকে 14 কংগ্রেসের সময় ইন্দিরা আবাস ছিল IAY, 4664 কোটি টাকা দিয়েছিল। মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় 14 থেকে 22 কত টাকা দিয়েছে জানেন? 30,000 কোটি টাকা। কত বাড়ির জন্য? 40 লক্ষ বাড়ির জন্য। আপনারা কেউ পেয়েছেন? পাননি। তাহলে টাকাগুলো এই লাভলি খাতুনদের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী পঞ্চায়েতের প্রধান এরা লুট করে নিয়ে গেছে। মোদিজি 14 কোটি
স্বচ্ছ ভারতে দেশে শৌচালয় বানিয়েছিলেন মা বোনেদের সম্মানের জন্য। এই রাজ্যে 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, 12,000 টাকা করে ইউনিট পেয়েছেন আপনারা। তৃণমূল পায়খানাও খায়, বলে 100 দিনের টাকা দেয় না। 4 থেকে 14 কেন্দ্রের ইউপিএ 1 ইউপিএ 2 সরকার মনরেগাতে টাকা দিয়েছে 14,000 কোটি। 14 থেকে 22 নরেন্দ্র মোদীজি মনরেগাতে 100 দিনের কাজ টাকা দিয়েছে 54,000 কোটি। কোথায় গেল টাকা? 1,25,00,000 ভুয়া জব কার্ড বিহারের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। বাংলাদেশের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। আপনারা যারা রিয়েল জব কার্ড হোল্ডার, কার্ডগুলো গুছিয়ে রাখুন, বিজেপিকে আনুন। আপনাদের 100 দিনের কাজ তো দেবই, আরো বিজেপির রাজ্যের সরকার আরো 100 দিনের কাজ দেবে, 200 দিনের কাজ বিজেপি দেবে। বিজেপিকে আনুন। 1,20,000 বাড়ি হয় না, 12,000 টাকা এখন বালির দাম। ওই টাকায় বালি হয়? 3 লাখের বাড়ি বিজেপির অঙ্গীকার। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, পাশেই কাটিহার, দারভাঙ্গা, আরারিয়া, কিষানগঞ্জ, যান খোঁজ নিন। প্রতি বাড়িতে নরেন্দ্র মোদীজির সূর্যঘর প্রকল্পে 80,000 টাকা করে পেয়েছে পার বাড়ি। আর সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হয়েছে, জিরো আপনাদের ইলেকট্রিক বিল। প্রত্যেক ঘরে নলে জল। বিহারে নীতিশ কুমারজির নেতৃত্বে জল জীবন মিশনে নলে জল এসেছে। আর মালদা জেলায় বড় একটা জায়গা আর্সেনিক যুক্ত। আপনারা জল পেয়েছেন নলে? নল আছে? নল আছে? নল আছে? নল আছে? জল নাই, তাই তো? নল আছে? নল আছে? নল আছে? নল আছে কিন্তু জল নাই। এদেরকে তাড়াবেন না, তাড়াবেন না। বড় বড় কথা, 6 ফুট লম্বা এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি। বড় বড় কথা, ঢুকতে দিবনি, গাছে বেঁধে রাখবো, পা ভেঙে দিব, মাথা গুঁড়িয়ে দেব। বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয়, দাঁড়িয়ে আছে। আরএসপির মাল ছিল, আইসিডিএস এর চাকরি বিক্রি করত। আর আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম, আমার গাড়ির দরজা খুলতো। কেউ নেবে না। তৃণমূলের যারা এখানে নেতা ছিল, হামিদ ভাই থেকে শুরু করে, মালতীপুরের ইমদাদ ভাই থেকে শুরু করে, রফিকুল থেকে শুরু করে, কেউ নেবে না। বলছে মালটা চোর, দাদা একে নেবেন না। 1.5 বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে। যা বাঁহাতে একটা পতাকা ধরিয়ে দে। বড় বড় কথা। ওর থেকে আবার ওর বেটা বড় নেতা। আমি বলে গেলাম, আমি সিপিএম এর আমলে লক্ষণ সেঠকে হারানো, আর তৃণমূলের সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো লোক।
মালতীপুরে কে জিতবে আমি জানি না, কারণ হিন্দুদের সংখ্যা কম, 20-22% হবে, তাই তো নাকি 25% হবে বড় জোর। কিন্তু রহিমকে আমি জিততে দেব না, দেব না। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি প্রতাপ সিং আর শঙ্কর চক্রবর্তীকে ডাকবো কলকাতাতে, বলে দেব কি করে এদের সমূলে উৎপাটিত করতে হয়। আমি জানি, ভরসা রাখুন। তাজমুল মিয়া আগে ভালো ছিল, এখন বদলে গেছে। চোরের দলে গেলে সবাই বদলাবে। আমরা বুঝেছিলাম বলে আমি কার্তিক আগেই পালিয়ে এসেছি, 6 বছর আগে। অম্লান আছে, আমরা পালিয়ে এসেছি। খগেনদাও বুঝেছিল মোদিজি ছাড়া এই দুর্বৃত্তদের তাড়ানো যাবে না, লাল পার্টি পারবে না, তাই আমরা সবাই এসে গেছি গেরুয়ার নিচে। এই রাজ্যের মধ্যে 2 জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। আরেকটা জায়গায় একজোট হয়েছিল হিন্দুরা 2021-এ নন্দীগ্রামে, 65% এক হয়েছিল প্রথমবার। আমি 2000 ভোটে জিতেছিলাম। 24-এ 72% হিন্দু এক হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি 8200 লিড পেয়েছে। আর 3 মাস পরের ভোটে ওখানেও উত্তর মালদার মতো 85% হিন্দু পদ্মফুলে ভোট দেবে, এবং বিজেপি যাকে দাঁড় করাবে তিনি 20,000 ভোটে জিতবেন। আপনারা নিশ্চিন্ত থাকুন। আপনারা জানেন এসআইআর এর বিরোধিতা কেন করছিল? কেন করছিল জানেন? এই যে ভুয়া ভোট দেয়, আপনি জানেন খগেনদাকেই হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। বালুরঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন, রাজ্য সরকারের পোস্টেও আছেন, 1,10,000 টাকা বেতন পান। আবার চাঁচল হরিশ্চন্দ্রপুরের কোঅর্ডিনেটর হয়েছে। বিচিত্র রাজ্য, এই রকম রাজ্য কোথাও পাবেন না। তো উত্তর মালদায় কোনো নেতা নাই, উত্তর মালদায় এমপি সিটে দাঁড়ানোর মতো কোনো লোক নেই। গনি খান চৌধুরীর বাড়ির মেয়ে মৌসুম বেনজির নূর লড়েছিল 19-এ, তাকে তো ঘরে ঢুকিয়ে দিয়েছেন। প্রসূনের মধ্যে কি এমন মধু পেলেন? ইংরেজ বাজার থেকে নিহার ঘোষকে চাঁচলে এমএলএ করতে হবে। চাঁচলে এমএলএ হওয়ার লোক নেই। কি পেয়েছেন চাঁচল আপনারা? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা পুড়িয়েছে, এরা বাঙালি বলে। 2 দিন ধরে অ্যারেস্ট করেনি। কবে অ্যারেস্ট করলো জানেন? আমরা আইসিসিআর থেকে রবীন্দ্র সদন মিছিল করার পরে। এই যে আইসি শুনছেন তো নাকি দূরে দাঁড়িয়ে? খুব লজ্জা লাগছে না? এত বাধা দিলাম, 26 তারিখ বাতিল করলাম, 2 তারিখে কোর্ট খুলবে, ভ্যাকেশন বেঞ্চে চলে গেল বিজেপি। ভাবতেই পারছে না আইসি কি হবে আমার। ভাইপো আসবে 7 তারিখে, তারপরে পিসি আবার আসবে, কি হবে আমার? আপনার যা হবে এপ্রিল মাসের পরে বুঝতে পারবেন। আপনার যা হবে বুঝতে পারবেন। এবারে বিজেপিকে কেউ রুখতে পারবে না। ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ। আর প্রথম রাউন্ড সেমিফাইনালে एसआईआर থেকে বাদ চলে গেছে 58 लाख। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। 14 ফেব্রুয়ারি দেখবেন
তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না, ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার, ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন, এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। বাবা থাকে বরিশালে, ছেলে আছে চাঁচলে, নাম তার মফিজুল। সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে, সে আরেকটা বাবা ধরে ফেলেছে কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে, আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল। কারণ নাম থাকবে না বন্ধু, থাকবে না। এসআইআরে কি হতে যাচ্ছে তার ট্রেলারটা দেখেছেন তো? দিল্লিতে বেরিয়ে এসে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলছে এই ভোটার লিস্ট মানি না, এখন থেকে বলছে। 14 ফেব্রুয়ারির পরে 15 তারিখ এই কথা ওরা সবাই বলবে, একদম নিশ্চিন্ত থাকুন। কি করতে হবে বন্ধুদের? মমতা ব্যানার্জি কি বলেন মুখ্যমন্ত্রী? ধর্ম যার যার, উৎসব সবার। আমি কি বলি? ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। কি করতে হবে বন্ধু? মেরা বুথ সবসে মজবুত। ওরা যদি মুসলিম বুথে 100টার মধ্যে 99টা ওদের পক্ষে ফেলে, আপনি সনাতনী আদিবাসী বুথে 100র মধ্যে 99টা কেন ফেলতে পারবেন না? যেদিকে চোখ যায় মানুষ আর মানুষ। চাঁচল কি পেলেন? রাষ্ট্রবাদী মুসলিমদের কাছে বলছি, এখনো অনেকে আছেন কংগ্রেসের খাতায় নাম লিখিয়ে রেখেছেন। গনি খান চৌধুরীর ফ্যামিলি, ঈসা খান চৌধুরীদের কেউ চোর বলতে পারবে না। এখানে অনেক বর্ষিয়ান নেতা, এই উত্তরবঙ্গের জয়নাল আবেদিন, গোলাম ইয়াজদানি, মেহবুবুল হক, এদেরকে কেউ বলতে পারবে না এরা চোর বা সাম্প্রদায়িক নেতা। আমরা বলি আজকে যাদের হাতে চলে গেছে, সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন, এটা ডাকাত, লম্পট, চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল, রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। পরিবর্তন আপনাদের করতে হবে। চাঁচল কি পেলেন? মোদিজির সরকার তার চাঁচল তুলসীহাট্টা রেল লাইনের জন্য জমি চাইলো 10 বার। মমতা ব্যানার্জি জমি দেয়নি, বালুরঘাট হিলি জমি দেয়নি। চাঁচলে ট্রেন আসুক হ্যাঁ কি না? ভুট্টা চাষিরা, কৃষকরা চান হ্যাঁ কি না? ধান চাষেরা চান হ্যাঁ কি না? এখন তো বিহারের পরে এখানে মাখানাও হচ্ছে। ট্রেন যদি চান বিজেপিকে আনুন, বিজেপি এলে 6 মাসের মধ্যে রেলকে জমি দিয়ে দেওয়া হবে। আর রেল বসে আছে চাঁচলে ট্রেন আনার জন্য। আমি তৃণমূলে থেকে এই কলম বাগানে হেলিকপ্টার করে এসে সভা করে গেছি। আমাকে লিখে দেওয়া হয়েছিল বলার জন্য যে চাঁচল আর গাজল মিউনিসিপালিটি হবে বলে আসবে, এই বলেছিল মুখ্যমন্ত্রী। আমি উনার কথা এখানে বলে গেছিলাম। 15 বছরে চাঁচল পুরসভা হলো না, আর এই দেউলিয়া সরকার করতে পারবে না। তাই
চাঁচল পৌরসভা চান হ্যাঁ কি না? উত্তরবঙ্গে এইমস চান হ্যাঁ কি না? যদি চান পরিবর্তনের সরকার আনুন। এই মালদা জেলায় কি হিন্দু কি মুসলিম, পরিযায়ী শ্রমিক কত বলুন? প্রত্যেকটা গ্রামে 150-200 যুবক বাড়িতে থাকে না, হ্যাঁ কি না বলুন? কোন রাজ্যে কাজ করছেন? বিহারে, ইউপিতে, মহারাষ্ট্রে, গুজরাটে, উড়িষ্যাতে, এমনকি আসাম, নর্থ ইস্টার্নে গিয়ে পরিযায়ী শ্রমিকরা কাজ করছেন। আমরা কথা দিচ্ছি প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। ওএমআর এর কার্বন কপি শিক্ষিত ছেলেরা বাড়ি নিয়ে আসবেন। একটাও পরিযায়ী যুবককে অন্য রাজ্যে থাকতে দেব না, এই রাজ্যে এনে হাতে কাজ দেব, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। আমরা প্রথম দিন থেকে বলেছি ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের ঝগড়া নেই, কিন্তু ছাড়বো না মোথা বাড়ির দাঙ্গাবাজদের, ছাড়বো না ধুলিয়ান শামসেরগঞ্জে দাঙ্গাবাজদের। আপনারা যদি চান হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, আনুন বিজেপিকে। কংগ্রেস পরীক্ষা দিয়েছে, ফেল করেছে। সিপিএম 34 বছর পরীক্ষায় বসেছে, ফেল করেছে। 15 বছর তৃণমূল চুরি ছাড়া, তোষণ ছাড়া, অত্যাচার ছাড়া, মিথ্যা মামলা ছাড়া, চাকরি বিক্রি ছাড়া, টাটাকে তাড়ানো ছাড়া আর কোনো কাজ করেনি। তাই দেখা হয়ে গেছে তৃণমূল, হীরক রানী এবারে যাও, বাই 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 বাই। তাই এইবার বিজেপি সরকার জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। মা বোন দিদিরা এসেছেন, একদম চিন্তা করবেন না, শিক্ষিত বোনকে চাকরি দেব। বিহারের মতো এসএইচজি গ্রুপ লাখপতি দিদি বানাবো। আর আমাদের উড়িষ্যা সরকার বছরে 50,000 টাকা দেয় একবার, সুভদ্রা যোজনা। নীতিশ কুমারজি এককালীন 10,000 টাকা ঢোকায় অ্যাকাউন্টে। আসাম সরকার 2,500, মধ্যপ্রদেশ সরকার 3,000, দিল্লির রেখা দিয়ে 2,500, হরিয়ানার নায়েব সিং সাইনি 2,100, দেবেন্দ্র ফাডনবিস 2,000 টাকা করে মাসে দেয়। চিন্তা করবেন না, বলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, ওর বাপের টাকা। আরো ভালো কিছু যদি পান বিজেপিকে আনুন। 500 টাকার গ্যাস হরিয়ানা, রাজস্থানে বিজেপি দেয়। আয়ুষ্মান ভারত চান হ্যাঁ কি না? চান তো? এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড চলে না তো? 5 লাখ টাকার ফ্রি চিকিৎসা, রেখা দিত 10 লাখ দেয় দিল্লিতে। আয়ুষ্মান ভারত, বেটি পড়াও বেটি বাঁচাও, হাতের কাজ যারা জানেন, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, আমাদের কামার কুমোর, যত হাতের কাজ জানেন, বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি, আমরা চালু করব। বিজেপিকে আনবেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনি, এখানেও আমরা ধান কিনব। মাঝখানে দালাল থাকবে না। তৃণমূল মানে তৃণমূলকে তাড়াতে হবে। মকরটা ভালো করে কাটান, পিঠা করুন ভালো করে, মকর পূজা করুন। মকরের পরেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদাতে আসছেন এই মাসে। আবার দেখা হবে। আজকে তো প্রতাপ সিং ট্রেলার দেখালো, সেদিন সিনেমা দেখাবেন তো? 5 লাখ
5 लाख। मोदी जी, मोदी जी, मोदी जी, मोदी जी, मोदी जी, मोदी जी, এইবার 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 আমার সমস্ত রাষ্ট্রবাদীদের অভিনন্দন। আর বাংলাদেশ হতে দেব না, তো দেব না, আমরা দেব না, বাংলাদেশ হতে দেব না, জামাতের হাতে যেতে দেব না, দেব না তো, দেব না তো। জয় জয় শ্রী রাম, জোর से बोलो জয় শ্রী রাম, আরো জোরে জয় শ্রী রাম, সবাই মিলে জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। 3টে বাজে সভা শেষ করলাম, তবে ছাড়ছি না আঁচাচল। এখান থেকে হাঁটবো, মন্দিরে প্রণাম করব, প্রণাম করে গাড়িতে উঠব, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমরা লাইভ দেখাচ্ছিলাম চাঁচলে, মালদা চাঁচলের শুভেন্দু অধিকারী তিনি সেখানে সভা করছিলেন। সেখান থেকে চাঁচা ছোলা বাসায় তিনি তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বকেও। পাশাপাশি 220টা আসন জিতবে বিজেপি, এমনটাই বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী। 200 নয়, সনাতনীরা এগিয়ে এলে 220টি আসনে জিতবে বিজেপি। 26-এ বিজেপিকে কেউ রুখতে পারবে না। চাঁচলে নতুন বছরের প্রথম পরিবর্তন সংকল্প সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। এই রাজ্যের মধ্যে 2 জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। আরেকটা জায়গায় একজোট হয়েছিল হিন্দুরা 2021-এ নন্দীগ্রামে, 65% এক হয়েছিল প্রথমবার, আমি 2000 ভোটে জিতেছিলাম। 24-এ 72% হিন্দু এক হয়েছে, অভিজিৎ গাঙ্গুলি 8200 লিড পেয়েছে। আর 3 মাস পরের ভোটে ওখানেও উত্তর মালদার মতো 85% হিন্দু পদ্মফুলে ভোট দেবে, এবং বিজেপি যাকে দাঁড় করাবে তিনি 20,000 ভোটে জিতবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, শুভজিৎ রয়েছে। শুভেন্দু অধিকারী মালদা চাঁচলে সভা করেছেন, একটু আগে সভা শেষ করেছেন। সেখান থেকে তিনি নন্দীগ্রাম এবং উত্তর মালদার প্রসঙ্গ টেনে বলেছেন, যদি গোটা রাজ্যে হিন্দুরা এইভাবে একত্রিত হয় তাহলে আমরা 220টা আসনে জিতব। কিভাবে দেখছেন বিষয়টা? শুভেন্দুবাবু এই স্বপ্ন 2021 থেকে দেখছেন। ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ওনার অভ্যাস, উনি দেখতেই পারেন, সেটা ওনার ব্যাপার। পরিষ্কার বিষয় হচ্ছে বিজেপি 2026-এ 50-এর নিচে সিট পাবে, 50-এর কম সিট পাবে। উনি এখন দলীয়ভাবে কর্মীদের চাঙ্গা রাখার জন্য এইসব বলছেন। আর হিন্দু মুসলিম দিয়ে পশ্চিমবাংলায় ভোট হবে না, ভোট হবে উন্নয়ন দিয়ে। তৃণমূল কংগ্রেস অলরেডি উন্নয়ন গত 15 বছরে আমরা কি করেছি সরকার, সেটা নিয়ে মানুষের কাছে যেতে শুরু করেছি। কারণ মানুষ ভোট দেয় তাদের কি হচ্ছে সেটার জন্য। আমরা মানুষের দরবারে যাচ্ছি, আমরা কি করেছি সেটা নিয়ে। ক্ষমতা থাকলে বিজেপি এবং শুভেন্দু অধিকারী মানুষের কাছে যান, যে কি তারা কাজ করেছেন, তাদের কেন্দ্রীয় সরকার আছে কি কি কাজ করেছেন, সেই সাহস থাকলে তারা যান, মানুষ সিদ্ধান্ত নেবে মানুষ কাকে আশীর্বাদ করবে। ধন্যবাদ। যে মহিলাদের সেই রাজ্যে তামান্নারা বিচার পাবেন না, এটা নন্দীগ্রামে আপনার সভাপতি বেরোনোর পথেই সেখানকার আব্বাস বেগকে মেরেছে। এটা মেরেছে, যত মারবে বিজেপি তত বাড়বে, তৃণমূল তত হারবে। ময়নাগুড়িতে বিজেপি যা খুশি করে নিক, মাস 1.5 আছে, তারপরে এমসিসি চালু হবে। এমসিসি চালু হলে ইলেকশন কমিশন এদের পিঠের ছাল তুলবে।
আর বাকিটা আমরা এপ্রিল মাসে জেতার পরে। দাদা ময়নায় বিজেপি করে রহস্যমৃত্যু তৃণমূলের গুন্ডামিতে ভয় পেয়ে আত্মহত্যা। পরিষ্কার এটা রহস্য, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আমাদের লোকাল এমএলএ অশোক দিন্দা দেখছে, আমার সঙ্গে দুবার টেলিফোনে কথা বলেছে। সবাই যাচ্ছে, বাসন্তীতে এক তৃণমূল নেতা গাড়ির বনেটে মোবাইলটা সরাও স্টান্টবাজি করতে। চ্যাংড়াদের পার্টি, চ্যাংড়াদের গুন্ডাদের পার্টি। এখানে একটা 6 ফুটের ওদের ছাপ্পা মারা এমএলএ আছে, সিএ কে এনআরসি বলে জিতেছে, একটা সিটও জিতবে না। বলছি 19 সালে সিএ কে এনআরসি বলেছিল, আবার এবারে এসআইআর কে এনআরসি বলে চালাতে চেয়েছিল। কোনো মুসলমানরা, শিক্ষিত মুসলমান ওদের ফাঁদে পা দেয়নি, ওই জন্য এবারে কোনো ঘটনা ঘটেনি। আর যে ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি খেপিয়ে নামিয়ে দিয়েছিল জামাতিদের, সেই ওয়াকফ প্রথমে এই রাজ্যে চালু করে। বলছি রহিম বক্সি আপনাকে বারবার আক্রমণ করছে, শুভেন্দু দা কি বলবেন? আমার গাড়ির বনেট খুলতো, চাকর বাকরের কথার উত্তর আমি দিই না। ওকে যদি তৃণমূল প্রার্থী করে মালতীপুরে হারাবো, যেভাবে সাগরদিঘিতে হারিয়েছিলাম এখানেও হারাবো। অঙ্ক আছে আমার কাছে। আমি জালালপুরে আসবো, আমি জালালপুরে আসবো। কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি। তাজমুলের তো জামানত যাবে বলে গেলাম, নিয়ার থার্ড হবে। তার ভাইয়ের বিরুদ্ধে আমি বলে গেলাম, তাজামুলের ভাইয়ের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠছে। সমর মুখার্জি লড়াইতে থাকবে। বলছি তাজামুলের বলে দিলাম এই জেলায় জোটের সঙ্গে বিজেপির লড়াই হবে। আমরা 6টা সিটে এগিয়ে আছি। আমার বিশ্বাস আরো দুটো বাড়িয়ে আমরা 8টা সিট পাবো, আমি নিশ্চিত। দাদা আমরা লোকসভাতে 6টা সিটে এগিয়ে আছি। আমরা পৌরসভা এখনো হলো না, 10 বছর হয়ে গেল। আমার মুখ দিয়ে বলেছি, চাচল গাজল বিজেপি করবে। মোদিজি ছাড়া উপায় নেই, মোদিজি ছাড়া উপায় নেই। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আজকে বিহারে জঙ্গলরাজ শেষ হয়েছে, পশ্চিম বাংলার মহা জঙ্গলরাজ আর কয়েক মাসের মধ্যে শেষ করতে হবে। আপনারাও এগিয়ে আসুন। আপনি আম সত্য উপহার দিয়েছিলেন, এখন বিরোধী দলের নেতা। মালদা কিভাবে দেখছেন মালদাকে? এবার আম সত্যকে আপনি কেড়ে নিয়ে যাবেন মালদা থেকে? অলরেডি জনগণ কেড়ে নিয়েছে। আমি শুধু আরেকটু উৎসাহিত করতে এসেছি। পার্টি পাঠিয়েছে প্রদেশ, ডেট বলেছে তুমি যাও করো। মোদিজি আসছেন এই মাসে, কবে আসবেন পিএমও জানাবেন, কিন্তু এই মাসে আসছে। পরীক্ষা শুরু হওয়ার আগে আসছে। আমি তার আগে একটা এখানে কয়েক হাজার মানুষকে নিয়ে একটা প্রস্তুতি মিটিং করে দিয়ে গেলাম। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি ঠিক করে কে কোথায় দাঁড়াবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আব্দুর রহিম বক্সি, শুভজিৎ রয়েছি। বক্সি সাহেব, শুভেন্দু অধিকারী আজকে আপনাদের গড়ে দাঁড়িয়ে, মানে আপনি যে গড়ে রাজনীতি করেন সেখানে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছেন আপনি যদি ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে হারাবে। সেই মন্ত্র রয়েছে যে মন্ত্র সাগরদিঘিতে প্রয়োগ করেছিলেন ওনারা। পশ্চিমবঙ্গের বুক থেকে সাধারণ মানুষ চিরতরে বিজেপি তাকে বিদায় দিবে তার প্রস্তুতি মানুষ গ্রহণ করেছে। এসআইআর দিয়ে মানুষের ভোট কাটার যে চক্রান্ত করেছিল সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ফলে দিশেহারা বিভ্রান্ত হয়ে তারা বিভিন্ন ধরনের কুৎসিত মন্তব্যগুলো করছে। আমি একজন বিধায়ক, এক জেলার জেলা সভাপতি, আমাকে যে ভাষায় তারা আক্রমণ করছে এটা কুরুচিকর এবং এর যোগ্য জবাব মানুষ দিবে। আমাকে হারার মতো আমি ওকে চ্যালেঞ্জ করছি, ও যদি বাপের বেটা থাকে, এক বাপের বেটা থাকে, মালতীপুরে এসে দাঁড়াক, যদি এখানে আমাকে হারিয়ে দেয় আমি ওর চরণের জল ধুয়ে খাবো। বক্সি সাহেব, আজকে শুভেন্দু অধিকারী তো রীতিমতন যতটা ভাষণ দিয়েছেন তার মধ্যে একটা অংশে আপনার নাম ধরে টার্গেট করেছে। কি কি বলেছে আমি আর রিপিট করছি না, আপনিও নিশ্চয়ই শুনেছেন। আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি যে রহিম বক্সিকে নিয়ে, তৃণমূল কংগ্রেসকে নিয়ে আতঙ্কিত আছে মালদা জেলার ক্ষেত্রে বিজেপির লোকেরা, তাই বারবার রহিম বক্সির নামটা তাদেরকে তুলতে হচ্ছে। আমরা 2026 সালে আমাদের শ্রদ্ধেয় নেত্রী মমতা ব্যানার্জি হাতে 12টা আসনের মধ্যে 12টাই জিতিয়ে বিজেপিকে মালদার মাটি থেকে বিদায় দিব। বক্সি সাহেব, শেষ প্রশ্ন। শুভেন্দু অধিকারী বলেছেন সনাতনীরা যদি একজোট হয় তাহলে 220টা আসনে তারা জিতবে। এক্সাম্পল হিসেবে উনি দিয়েছেন আপনার জেলা মালদা উত্তরের কথা, যে এখানে হিন্দুরা এক হয়েছিল, আমরা জিতেছি। এটা বাংলা গণতন্ত্রকে সম্মান করে, বাংলা সংবিধানকে সম্মান করে
আমাদের এখানে জাতপাতের নামে বাঙালি কোনোদিন ভাগ হয়নি, যুগ যুগ ধরে এটা প্রমাণিত আছে। জাতের নামে ধর্মের নামে আমাদেরকে ভাগ করতে পারবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, আর মমতা ব্যানার্জিকে সমর্থন করে, তার উন্নয়নকে সমর্থন করে আমরা 12টা আসনে 12টায় জিতবো, তাকে শূন্য জায়গায় পৌঁছে দেওয়া হবে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখছি বারুইপুরের দিকে। দেখুন, পাখির চোখ আসন্ন বিধানসভা নির্বাচন এবং আজ থেকে জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনই তার বারুইপুরে কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। এই মুহূর্তে তিনি সেখানে যারা এসেছেন, কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ, প্রত্যেকের উদ্দেশ্যে হাত নাড়ছেন তিনি। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ব্রিগেডের ধাঁচে বারুইপুরে তৈরি করা হয়েছে র্যাম্প, সেই র্যাম্পে হেঁটে কর্মী সমর্থকদের মধ্যে জনসংযোগ সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি লাগাতার আপনাদেরকে দেখাচ্ছি। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে, আমি সৌরভের কাছে সরাসরি চলে যাবো। সৌরভ, আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি র্যাম্প ওয়াক করে একবারে কর্মী সমর্থকদের মধ্যে জনসংযোগ, সেই জনসংযোগ সারছে। একেবারেই দেখো, আজকে কিন্তু এই মুহূর্তে বারুইপুরের মাঠে এসে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলা নিজের মেয়েকে চায় 2021 সালে এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ভোট যুদ্ধের মুখে এই স্লোগানকে সামনে রেখে তারা ভোট যুদ্ধে ঝাঁপিয়েছিলেন। 2026-এর আগে তারা স্লোগান তুলেছেন আবার জিতবে বাংলা। এই আবার জিতবে বাংলা কর্মসূচি শুরু হচ্ছে দক্ষিণ 24 পরগনা থেকে এবং 2024-এ ব্রিগেডে সেই মঞ্চ লাগোয়া যে র্যাম্প, সেই স্মৃতিকে আরো একবার উস্কে দিয়ে এই বারুইপুরের সভাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে র্যাম্পে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মাঠের কোনায় কোনায় বসে থাকা মানুষের কাছে সশরীরে পৌঁছচ্ছেন তিনি, অভিবাদন গ্রহণ করছেন, অভিবাদন জানাচ্ছেন এবং একই সঙ্গে মুষ্টিবদ্ধ হাত তুলে তিনি স্লোগান তুলছেন। অর্থাৎ মঞ্চের দূর থেকে নয়, শুধু বার্তা দেওয়া নয়, একেবারে কর্মীদের কাছে যাওয়া, মানুষের কাছে যাওয়া এবং কর্মী সংগঠকদের কাছে যাওয়া, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই সভা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা এক মাস চলবে। দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, সর্বোচ্চ কিন্তু ঘুরবেন তিনি এই এক মাস ধরে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুবই তাৎপর্যপূর্ণ আজকের এই সভা, কারণ এটা একটা নতুন কর্মসূচির সূচনা। যে কর্মসূচির সূচনায় আমরা দেখতে পাচ্ছি বাংলা আবার জিতবে বাংলা। এই বাংলা অস্মিতাকেই কিন্তু হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে র্যাম্পে ঘোরা শেষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে আসছেন মঞ্চে। তিনি কি বলেন? একেবারে সৌরভ, সেদিকে আমাদের নজর রয়েছে। তিনি কি বার্তা দেন আজকের এই মঞ্চ থেকে, সেদিকে নজর থাকবে। দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন ব্রিগেডের ধাঁচে যে র্যাম্প করা হয়েছে, সেই র্যাম্পে হেঁটে তিনি কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের মধ্যে যে জনসংযোগ, সেই জনসংযোগ তিনি সারছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। এবং আজ কি বার্তা দেন তিনি, সেদিকে নজর রয়েছে, কেননা পাখির চোখ বিধানসভা নির্বাচন এবং আজ থেকে জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরে, সেখানে আজ তার কর্মসূচি। পাখির চোখ বিধানসভা নির্বাচন, আজ থেকেই জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন, একেবারে বছরের প্রথমেই তিনি বারুইপুর দিয়ে তার এই কর্মসূচির সূচনা করলেন। এতক্ষণ তিনি র্যাম্প ওয়াক করেছেন, এবারে তিনি মঞ্চে যাচ্ছেন। নিঃসন্দেহে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি থেকে তিনি ঠিক কি বার্তা দেন, সেই দিকে আমাদের নজর থাকবে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে টার্গেট করেই কিন্তু পাখির চোখ এখন করা হয়েছে এবং সে কারণে বিভিন্ন জায়গাতে সভা করছেন যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে তারা। এবং আজ ঠিক তেমনই মালদার চাঁচল এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, দুই জায়গাতে হাই ভোল্টেজ সভা। একদিকে চাঁচলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি সভা করেছেন, কিছুক্ষণ আগে তিনি বক্তব্য রেখেছেন। অপরদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে তিনি মঞ্চে রয়েছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমাদের বক্তব্য রাখছে আমাদের সকলের প্রিয় রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি
আমাদের সকলে আসন্ন বিধানসভা নির্বাচন টার্গেট 2026 এবং সেই 2026কে টার্গেট করে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা ময়দানে নেমে পড়েছেন। একেবারে 1 ইঞ্চিও তারা জমি ছাড়তে নারাজ এবং সে কারণেই চাঁচলে যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি সভা করলেন এবং বারুইপুর দিয়ে এবছরে তার কর্মসূচির সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে কিছুক্ষণ আগে তিনি র্যাম্প ওয়াকের মাধ্যমে সাধারণ মানুষ এবং কর্মী সমর্থকদের সঙ্গে তিনি জনসংযোগ সেরেছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং চাঁচলে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বক্তব্য রেখেছেন, কি বলেছেন তিনি একবার শোনাই আপনাদের। অনেক বড় লড়াই আছে সামনে এবং সেই লড়াইয়ের শুভ সূচনা আজকে এই মঞ্চ থেকে হচ্ছে, বারুইপুর পূর্বের মাটি থেকে হচ্ছে, দক্ষিণ 24 পরগনার মাটি থেকে হচ্ছে। তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের অনারেবল ন্যাশনাল জেনারেল সেক্রেটারি এবং মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জিকে, যে তিনি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দুটো ছবি। একটি ছবি একটু আগে চাঁচলের ছবি, শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছিলেন বছরের প্রথম জনসভাটা তিনি সেখানেই করলেন। সেখান থেকে একদিকে যেমন আত্মবিশ্বাসের সঙ্গে বললেন সনাতনীরা যদি এগিয়ে আসে তাহলে তারা 220টি আসনে জিতবেন, পাশাপাশি তৃণমূল নেতৃত্বকে আক্রমণ শানিয়েছেন। অন্যদিকে বারুইপুর থেকে ভোট বছরের প্রথম জনসভা শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবিও দেখাচ্ছি। একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হেঁটে কর্মী সমর্থকদের কাছে গেলেন, তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করলেন, অভিবাদন গ্রহণ করলেন। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে অবশ্যই নজর থাকবে, কিন্তু শুভেন্দু অধিকারী কি বলেছেন তা নিয়ে একটা কাটাছেড়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চাঁচলের সভা থেকে বাংলায় বদলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিহার সাফ হয়ে গেছে, এবার বাংলা। তৃণমূল সমূলে উৎপাটিত হবে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ জয় করে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হবে, হুঙ্কার শুভেন্দুর। নাগরাকাটাতে দেখেছেন কি করতে গেছিলেন খগেনদা? রিলিফ দিতে, ভোট চাইতে না। রক্ত দেখেছেন কি? হ্যাঁ কি না বলুন না। বদলা চান তো? বদলা যদি চান বদল আনতে হবে, হ্যাঁ কি না বলুন। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। আমরা বলি না অঙ্গ বঙ্গ কলিঙ্গ। কয়েকদিন আগে জয় সীতা মাইয়া কি জয় বলে কলিঙ্গর পরে অঙ্গ হয়ে গেছে। বাকি থাকলো 26-এ बंग। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। अंग बंग कलिंग डॉक्टर श्यामा प्रसाद मुखार्जीर स्वप्न पूरण হবে। জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। দেখুন কিছুক্ষণ আগে চাঁচলের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একগুচ্ছ বিষয় নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন এবং সেই সভা থেকেই পুলিশ সুপারকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। তিনি বলছেন এসপির নাম লেখা থাকলেও ভোটের পর দেখা হবে। হাইকোর্ট থেকে 104 বার অনুমতি নিয়ে সভা করতে হয়েছে। এপ্রিলের পর তৃণমূল বিরোধী দলে পরিণত হবে, চিরদিন কারো সমান যায় না। পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর কি বলেছেন তিনি শোনাই আপনাদের। প্রথমে হাইকোর্টে আমরা গেলাম, হাইকোর্ট বলল 26 তারিখের মধ্যে জানিয়ে দাও করতে দিবে হ্যাঁ কি না। এসডিওর সঙ্গে বিনয় বাবু, প্রতাপ দা, অভিষেক মিশ্র, অভিষেক সিংহানিয়ারা দেখা করলো। এসডিও বলল আমি পারমিশন দিয়ে দেব, শুধু লিখে দিয়ে যান 1টা থেকে 3টে সভা হবে। লিখে দিয়ে এলো 2 তারিখে 1টা থেকে 3টে সভা হবে। লিখে নিয়ে রিজেক্ট করলো। এটি আমার 104তম হাইকোর্ট থেকে অনুমতি নেওয়া কার্যক্রম। চিরদিন কাহারও সমান নাহি যায়। এপ্রিল মাসের পরে তৃণমূল বিরোধী দলে যাবে,
সেই দিন হিসাব হবে। বন্ধু, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, যে যেমন কর্ম করবে তাকে সেই মতো ফল পেতে হবে, এ কথা চিরন্তন সত্য।